গুড ইভিনিং গাইজ। আজকে আমরা শুরু করতে চলেছি এমন একটা চ্যাপ্টার যেটা বায়োলজি আর কেমিস্ট্রি দুটোতেই কমন থাকে। চ্যাপ্টারের নাম হচ্ছে বায়োমলিকিউলস বা জীবাণুসমূহ। তো চ্যাপ্টারটা আমাদের বায়োলজিতেও ছিল ক্লাস 11-এ, কেমিস্ট্রিতে আছে ক্লাস 12-এ, কিন্তু আমরা অনেকেই দুটো ক্লাসের মধ্যে কোনোটাতেই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ি না। তো কেন পড়ি না? তার কারণ হচ্ছে চ্যাপ্টারটার মধ্যে দুটো শব্দ আছে, একটা হচ্ছে বায়ো আর একটা হচ্ছে মলিকিউলস। তো আমরা যারা কেমিস্ট্রির লোক তারা এই বায়োলজি পার্টটাকে অ্যাভয়েড করতে চাই, আর যারা বায়োলজির লোক তারা এই মলিকিউলস মানে কেমিস্ট্রি পার্টটাকে অ্যাভয়েড করতে চাই। তো যেহেতু আমরা একটা পার্ট হয় বায়োলজির পার্ট বা কেমিস্ট্রির পার্ট কোনো একটা অ্যাভয়েড করছি, তাই চ্যাপ্টারটা আমাদের কাছে বোরিং হয়ে যায় বা মুখস্থ করে বা বই দাগিয়ে আমরা ছেড়ে দিই। তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে বায়োলজি আর কেমিস্ট্রি এই দুটো পার্টটাকে কম্বাইন করে কী করে চ্যাপ্টারটাকে ইন্টারেস্টিং করা যায়। তো শুরু করছি আজকের ভিডিও। সবার প্রথমে শুরু করছি কার্বোহাইড্রেট। তো শুরু হচ্ছে চ্যাপ্টারের প্রথম টপিক কার্বোহাইড্রেট। আমরা সবাই কার্বোহাইড্রেটের নাম শুনেছি, বায়োলজিতেও পড়েছি, ছোটোবেলা থেকে কার্বোহাইড্রেট সম্পর্কে ধারণা আছে, কিন্তু আমাদের পরিষ্কার ধারণাটা নেই যে কার্বোহাইড্রেট বলতে কোন স্পেসিফিক কম্পাউন্ডগুলোকে আমরা কার্বোহাইড্রেট বলে থাকি। তো দেখো নামের মধ্যে যেটা আছে কার্বোহাইড্রেট, তার মানে কার্বোহাইড্রেট শব্দটা থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে কার্বনের হাইড্রেট। তাহলে কার্বনের সাথে জলের বিক্রিয়ায় যে যৌগগুলো তৈরি হচ্ছে তাদের কার্বোহাইড্রেট বলছে, মানে কার্বনের হাইড্রেট। মানে আমরা যদি একটা কাল্পনিক বিক্রিয়াকে এরকম ধরে নিই যে এক সংখ্যক কার্বন ছিল, তারা ওয়াই সংখ্যক জলের সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে যৌগটার সংকেত কী লিখব? CxH2O হোল ওয়াই। তো কার্বোহাইড্রেটের জেনারেল সংকেতকে প্রথমের দিকে এটা বলা হচ্ছিল, দেখো কার্বনের হাইড্রেট। এবার এক্স আর ওয়াইয়ের মান যা খুশি হতে পারে। ধরে নিলাম একটা যৌগ যে এক্সের মান 6 আর ওয়াইয়ের মান 6, তাহলে যৌগটার সংকেত হয়ে যাচ্ছে C6H2O হোল 6। তাহলে এটাকে একটু ভেঙে দিই, ভেঙে দিলে কী হবে? C6H12O6। তাহলে দেখো 6 দিয়ে গুণ করলাম 12O6, তাহলে এটা কার সংকেত হলো? গ্লুকোজ। তাহলে গ্লুকোজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট। এইভাবে করতে পারি। তো বেশিরভাগ কম্পাউন্ড দেখা যাচ্ছিল এই C6H2O হোল ওয়াই কম্পাউন্ড ফর্মুলায় ফিট করছিল, সেই কারণে কার্বনের হাইড্রেটগুলোকে কার্বোহাইড্রেট বলা হচ্ছিল, তাই নামটা পড়েছে এরকম। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এমন অনেক যৌগ আছে যাদের ফর্মুলা এটাতে ম্যাচ করে কিন্তু তারা কার্বোহাইড্রেট না। যেমন এক্সাম্পল যদি বলি, এক্সাম্পল আমরা কী নিতে পারি? ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড সংকেত হচ্ছে HCHO। এটাকে যদি আমরা গুছিয়ে লিখি তাহলে এভাবে লিখতে পারি CH2O। তাহলে দেখো কার্বনের হাইড্রেট সেই ফর্মুলায় ম্যাচ করছে, তাহলে CH2O। এগুলোকে ব্যতিক্রম বলতে পারো। তাহলে কার্বন তার হাইড্রেট কার্বোহাইড্রেট, কিন্তু ফর্মালডিহাইড কি কার্বোহাইড্রেট? না, আমরা জানি এটা একটা অ্যালডিহাইড, তাহলে এটা ম্যাচ করলো না। আরেকটা এক্সাম্পল কী হতে পারে? আমরা আরেকটা এক্সাম্পল নিতে পারি, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ফর্মুলা অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH3COOH। তাহলে এটাকেও যদি একটু জোড়া করে লেখার চেষ্টা করি, C2H4O2, তাহলে এটাকে আরও গুছিয়ে লিখতে পারি C2H2O হোল 2। দেখো একদম ম্যাচ করছে। তাহলে অ্যাসিটিক অ্যাসিডও কার্বোহাইড্রেটের ফর্মুলার সাথে, মানে এই যে কার্বনের হাইড্রেট এই জেনারেল ফর্মুলার সাথে ম্যাচ করছে, তাহলে অ্যাসিটিক অ্যাসিড কি একটা কার্বোহাইড্রেট? না। তাহলে প্রথমের দিকে সমস্ত কার্বনের হাইড্রেটগুলোর সাথে ফর্মুলা ম্যাচ করে তাদেরকে কার্বোহাইড্রেট বলা হচ্ছিল। পরের দিকে দেখা গেল এই ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড, এরকম অনেক ব্যতিক্রম আছে যাদের ফর্মুলা এর সাথে ম্যাচ করে কার্বনের হাইড্রেটের সাথে, কিন্তু তারপরেও তাদের সাথে কার্বোহাইড্রেটের ধর্মের কোনো মিল থাকে না, তাই তাদেরকে আমরা কার্বোহাইড্রেট বলি না। তাহলে এটা তো বললাম ফর্মুলায় মিল আছে অথচ কার্বোহাইড্রেট না। এবার এরকম এক্সাম্পল বলি যেখানে ফর্মুলায় মিল নেই অথচ কার্বোহাইড্রেট, সেটা আমাদের খুব জানা একটা এক্সাম্পল হচ্ছে ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ C5H10O4 বের করা শিখিয়ে দেবো। ডিঅক্সিরাইবোজের ফর্মুলা কী করে বের করে, যখন কার্বোহাইড্রেটের ভেতরে যাবো শিখিয়ে দেবো ফর্মুলা কী করে বের করে। তাহলে দেখো C5H10O4, তাহলে এটাকে কীভাবে ফর্মুলায় লিখতে পারবো? আমি যদি লিখতাম C5H2O হোল 5, তাহলে কী হয়ে যেত? C5H10O5, কিন্তু এখানে তো আছে H10O4,
তাহলে ডিঅক্সিরাইবোজ তো কার্বোহাইড্রেটের এই কার্বনের হাইড্রেটের ফর্মুলার সাথে ম্যাচ করছে না, অথচ দেখা যায় এটা কার্বোহাইড্রেট। তাহলে এমন যৌগ যারা এই ফর্মুলার সাথে ম্যাচ করছে তারা কার্বোহাইড্রেট না, এমন এক্সাম্পলও আছে। আবার ফর্মুলার সাথে ম্যাচ করছে না অথচ কার্বোহাইড্রেট, তারাও উদাহরণ আছে। আশা করছি বোঝা গেল যে কার্বোহাইড্রেটের জেনারেল এক্সেপশনে, মানে এই জেনারেল ফর্মুলাতে ব্যতিক্রমটা কোথায় ছিল। এরপর তাহলে যখন এই ফর্মুলাটা কাজ করছে না তখন আমাদেরকে কার্বোহাইড্রেটের একটা সংজ্ঞা দেওয়ার দরকার হলো। তাহলে এবার কার্বোহাইড্রেটের আমরা সংজ্ঞাতে চলে আসি, কাদেরকে আমরা কার্বোহাইড্রেট বলবো। প্রথম সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে যৌগটার মধ্যে যে গ্রুপটা থাকতে হবে, যৌগটিতে অ্যালডিহাইড বা কিটোন যে কোনো একটা গ্রুপ থাকতে হবে, হয় অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ অবশ্যই থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। তাহলে প্রথম পয়েন্ট বোঝাতে পারলাম, হয় অ্যালডিহাইড বা কিটোন এই গ্রুপটা থাকবে। 2 নম্বর, যৌগটাকে হতে হবে পলিহাইড্রক্সি। পলিহাইড্রক্সি মানে অনেকগুলো ওইচ গ্রুপ যৌগটার মধ্যে থাকতে হবে। তাহলে প্রথম পয়েন্ট মেন গ্রুপ হিসেবে অ্যালডিহাইড বা কিটোন থাকবে। 2 নম্বর পয়েন্ট অনেকগুলো ওইচ গ্রুপ বা হাইড্রক্সি গ্রুপ থাকবে। 3 নম্বর হচ্ছে যৌগটাকে অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে। অপটিক্যালি অ্যাক্টিভ মানে আলোক সক্রিয়। আর আলোক সক্রিয়তা আমরা কী করে বুঝি? আলোক সক্রিয়তা আমরা বুঝি হচ্ছে কাইরাল কার্বন দিয়ে। যদি বলি যৌগটাকে অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে, তার মানে যৌগটার মধ্যে কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন কাকে বলে? যে কার্বনের সাথে 4টে আলাদা গ্রুপ থাকে তাদেরকে আমরা কাইরাল কার্বন বলি। যেমন একটা বেস্ট এক্সাম্পল হতে পারে আমাদের এটা, দেখো CH3CHOH COOH। তাহলে এই যে মাঝের কার্বনটা, এই কার্বনের সাথে 4টে আলাদা প্রতিস্থাপক বা সাবস্টিটিউশন আছে, একদিকে মিথাইল, একদিকে হাইড্রোজেন, একদিকে OH, একদিকে COOH। তাহলে এই কার্বনটাকে আমরা বলবো কাইরাল কার্বন, আর যৌগটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তাহলে এরকম একটা কাইরাল কার্বন যৌগটার মধ্যে থাকতে হবে যার মধ্যে 4টে আলাদা প্রতিস্থাপক থাকবে। তাহলে কার্বোহাইড্রেটের সংজ্ঞা দিতে গিয়ে আমরা 3টে মেন কথা বলবো। এক হচ্ছে যৌগটার মধ্যে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকবে। 2 নম্বর হচ্ছে যৌগটা পলিহাইড্রক্সি হবে, মানে অনেকগুলো ওইচ গ্রুপ থাকতে হবে। আর 3 নম্বর হচ্ছে আলোক সক্রিয় হতে হবে, মানে কাইরাল কার্বন আমরা থাকবে। যে সমস্ত যৌগ এই 3টে ধর্ম স্যাটিসফাই করবে তাদেরকে আমরা বলবো কার্বোহাইড্রেট। আর এটা হচ্ছে প্রথম কথা, যে সমস্ত যৌগ এই 3টে ধর্ম স্যাটিসফাই করবে তাদেরকে আমরা কার্বোহাইড্রেট বলবো। আচ্ছা, দেখা গেল কোনো যৌগ এই ধর্মগুলো স্যাটিসফাই করছে না, মানে এই 3টের মধ্যে কোনো একটা গ্রুপ মিসিং আছে, কোনো একটা ধর্ম মিসিং আছে, অথচ দেখা যাচ্ছে যে যৌগটার আর্দ্র বিশ্লেষণের ফলে, যৌগটির আর্দ্র বিশ্লেষণের ফলে এই 3টে ধর্ম আমি পাচ্ছি। মানে মেনলি 3টে না, প্রথমটার ক্ষেত্রে সমস্যা হয় যে অনেক যৌগে প্রথম ধর্মটা থাকে না, মানে অ্যালডিহাইড বা কিটোন থাকে না, অথবা ফ্রি ওইচ গ্রুপ থাকে না। আর্দ্র বিশ্লেষণ করার পরে এই 1 আর 2 নম্বর ধর্মগুলো ফেরত পাচ্ছি, এই ধর্মগুলো থাকছে। মানে একটা যৌগ ছিল, তাকে আর্দ্র বিশ্লেষিত করলাম, মানে তার সাথে জলের বিক্রিয়া করলাম। জলের বিক্রিয়া করার পর যে যৌগটা উৎপন্ন হলো তার মধ্যে দেখা গেলো এই 3টে প্রপার্টি আছে, তখনও তাহলে সেই যৌগটাকে আমরা কার্বোহাইড্রেট বলবো। তাহলে সোজা কথাই হচ্ছে এই 3টে ধর্ম থাকলেও কার্বোহাইড্রেট, বা যৌগটা আর্দ্র বিশ্লেষিত হয়ে যদি এমন কোনো যৌগ তৈরি করে যার মধ্যে এই 3টে ধর্ম বর্তমান, তাহলেও তাদেরকে আমরা কার্বোহাইড্রেট বলবো। আশা করছি ক্লিয়ার হলো কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা। এরপর কার্বোহাইড্রেটের আমরা শ্রেণী বিভাগে চলে আসবো, যে কার্বোহাইড্রেটকে কত ভাগে ভাগ করবো, কী কী। জেনারেলি কার্বোহাইড্রেটকে আমরা 2টো ভাগে ভাগ করে থাকি, একটাকে আমরা বলি শর্করা, একটাকে আমরা বলি অশর্করা। শর্করা কাদের বলবো? শর্করা মানে হচ্ছে সুগার, আর অশর্করা বা নন সুগার, এই 2টো ভাগে এদেরকে ভাগ করা হয়। তাহলে এবার আমরা জেনে নিই শর্করা কাকে বলে। শর্করা তো সবাই খেয়ে থাকি, জানতে হবে শর্করা কাকে বলে। প্রথম কথা, যেটা শর্করা হবে সেটা হচ্ছে ক্রিস্টালাইন হবে। ক্রিস্টালাইন শব্দটা কোথায় পড়ছে? সলিড স্টেটে। ক্রিস্টালাইন মানে নিয়তকার বা কেলাসাকার হবে, নিয়তকার বা কেলাসাকার হবে। প্রথম কথা, শর্করা হলে নিয়তকার বা কেলাসাকার হতে হবে, ক্রিস্টালাইন হতে হবে। যদি অশর্করা হয় তাহলে সেটা অ্যামরফাস হবে, মানে অনিয়তকার হবে। কঠিন যে পদার্থের কঠিন অবস্থায় পড়েছে নিয়তকার আর অনিয়তকার কাকে বলে তাই এখানে আলোচনা করছে না। 2 নম্বর, শর্করা হচ্ছে মিষ্টি স্বাদযুক্ত হবে। নামের মধ্যে শর্করা আছে জানি, মিষ্টি স্বাদযুক্ত হবে, মিষ্টি স্বাদযুক্ত হবে। আর এদিকে স্বাধীন হবে। 3 নম্বর, শর্করা সবসময় জলে দ্রাব্য হতে হবে। আর এদিকে
এরা জলে স্বল্প দ্রাব্য হবে বা অদ্রাব্য হবে বা অদ্রাব্য হবে। তাহলে বোঝা গেল তিনটে মেন পার্থক্য। এটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড বা নিয়তকার কেলাস, ওটা অনিয়তকার। এটা মিষ্টি স্বাদযুক্ত, ওটা স্বাদহীন। এটা জলে দ্রাব্য, ওটা জলে দ্রাব্য, স্বল্প দ্রাব্য বা অদ্রাব্য। 4 নম্বরে চলে আসি। সুগারগুলো জেনারেলি মনোস্যাকারাইড হয়, মনোস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড। আর নন সুগারগুলো পলিস্যাকারাইড হয়। জেনারেল কথা বলছি যে সুগারগুলো মনোস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড হবে, আর নন সুগারগুলো পলিস্যাকারাইড হবে। এগুলো আলোচনা করব, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড কাদের বলে। উদাহরণে চলেছে, যেমন আমরা জানি শর্করার উদাহরণ গ্লুকোজ হতে পারে, সুক্রোজ হতে পারে, রাইবোজ হতে পারে, আর অশর্করার উদাহরণ এটাও আমরা জানি স্টার্চ হতে পারে, সেলুলোজ হতে পারে। তো এই হলো শর্করা আর অশর্করা। এবার এই যে বলছি শর্করা বা কার্বোহাইড্রেট, এর মধ্যে শর্করা বা কার্বোহাইড্রেট তাদের মধ্যে কতগুলো ইউনিট আছে তার উপর ভিত্তি করে এদেরকে 3 ভাগে ভাগ করব, যেগুলো লিখলাম মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। তাহলে সেটাই শুরু করি, যে এর মধ্যে কটা ইউনিট আছে, মানে কতগুলো মলিকিউল দিয়ে তৈরি, তারপর ভিত্তি করে এদেরকে 3 ভাগে ভাগ করার চেষ্টা করছি। একটাকে আমরা বলছি মনোস্যাকারাইড, 2 নম্বরে আমরা বলছি অলিগোস্যাকারাইড, আর 3 নম্বরে বলছি পলিস্যাকারাইড। তাহলে শুরু করি। মনোস্যাকারাইড মানে যার মধ্যে একটাই মলিকিউল আছে বা একটা ইউনিট আছে, তাদেরকে আমরা বলবো মনোস্যাকারাইড। যেমন গ্লুকোজ অথবা ফ্রুক্টোজ। আচ্ছা, মনোস্যাকারাইড সম্পর্কে একটা কথা, এদের সাধারণ সংকেত CN H2N ON, এটা হচ্ছে মনোস্যাকারাইডের সাধারণ সংকেত। এবার এখানে যদি N এর ভ্যালু 6 বসাই, তাহলে দেখো ফর্মুলা কি হচ্ছে, C6H12O6। এই ফর্মুলায় এটা গ্লুকোজও হতে পারে, ফ্রুক্টোজও হতে পারে, দুজনের ফর্মুলা সেম। তাহলে পার্থক্য কোথায় সেটা পরে আলোচনা হবে। তাছাড়া যখন N=5 নিব, সেটা হয়ে যাবে C5H10O5, নাম হবে রাইবোজ। তাহলে এটা হচ্ছে মনোস্যাকারাইড, বেসিক জিনিস হয়ে গেল। অলিগোস্যাকারাইডে চলে আসি। যাদের মধ্যে 2 থেকে 10টা ইউনিট থাকে বা মলিকিউল থাকে, যদি 2 থেকে 10টা মনোস্যাকারাইড যুক্ত হয়ে একটা অণু তৈরি করে বৃহৎ, তাহলে তাদেরকে বলবো অলিগোস্যাকারাইড। এবার একটু আগেই বললাম যে এমন যৌগ হতে পারে যার মধ্যে কার্বোহাইড্রেটের ধর্মগুলো নেই, অথচ আদ্র বিশ্লেষিত হয়ে কার্বোহাইড্রেটের ধর্মগুলো দেখাচ্ছে, তাদেরকেও আমরা কার্বোহাইড্রেট বলবো। সেটা বেস্ট উদাহরণ হচ্ছে অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। অলিগোস্যাকারাইড মানে অনেকগুলো ছোট ছোট মনোস্যাকারাইড মিলে তৈরি হয়েছে 2 থেকে 10টা। তাহলে যদি তারা পলিমারাইজ করে যায়, বা পলিমারাইজ কথাটা বলা ঠিক না, যদি তারা নিজেদের মধ্যে যুক্ত হয়ে আরেকটা বৃহৎ অণু তৈরি করে, তাহলে তার মধ্যে সেই প্রপার্টিটা দেখাবে না, কিন্তু এরা আদ্র বিশ্লেষিত হয়ে সেই প্রপার্টিগুলো দেখায়, তাই এদেরকে কার্বোহাইড্রেটের মধ্যে ধরা হয়। এবার অলিগোস্যাকারাইডে কটা মলিকিউল আছে তার উপর ভিত্তি করে প্রথম হচ্ছে ডাইস্যাকারাইড হতে পারে। ডাইস্যাকারাইড এদের মধ্যে 2টো মলিকিউল থাকে, 2টি মলিকিউল থাকে বা 2টো ইউনিট থাকে, যেটা বলতে আমরা অভ্যস্ত। যেমন হচ্ছে সুক্রোজ, 2টি গ্লুকোজ দিয়ে তৈরি। এরকম ট্রাইস্যাকারাইড হতে পারে 3টে দিয়ে তৈরি, টেট্রা হতে পারে 4টে দিয়ে তৈরি, পেন্টা হতে পারে 5টা দিয়ে তৈরি। অলিগোস্যাকারাইড 2 থেকে 10টা ইউনিট থাকবে। তারপর হচ্ছে পলিস্যাকারাইড, যাদের মধ্যে অনেকগুলো মনোস্যাকারাইড দিয়ে তৈরি, যেমন স্টার্চ, অনেকগুলো গ্লুকোজ দিয়ে স্টার্চ তৈরি হয়। তাছাড়া সেলুলোজ অনেকগুলো ইউনিট মিলে তৈরি হয়, তাই এদেরকে বলা হচ্ছে পলিস্যাকারাইড। পলি মানে যারা অনেকগুলো দিয়ে তৈরি। আশা করছি বোঝা গেল যে কীভাবে করে আমরা ক্লাসিফাই করলাম মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তারপরে চলে আসছি আরেকটা ইম্পর্টেন্ট জিনিসে,
সেটা হচ্ছে বিজারক শর্করা আর অবিজারক শর্করা। তাহলে শুরু করছি বিজারক শর্করা। যেটাকে আমরা বলছি রিডিউসিং সুগার। দেখো আমরা বলছি শর্করা বা রিডিউসিং সুগার। তাহলে রিডিউসিং মানে কি, যে অন্নকে বিজারিত করে। তাহলে যারা অন্নকে বিজারিত করতে পারে তাদেরকে বিজারক বা রিডিউসিং বলে, রিডিউসিং এজেন্ট বলে। তাহলে কাউকে বিজারিত করতে গেলে কোন জিনিসটা থাকে যেটা ওকে অন্নকে বিজারিত করতে পারে? আমরা জানি হাইড্রোজেন সংযোজনকে বিজারণ বলে, ছোটোবেলা থেকে পড়ে আসছি। তাহলে যারা হাইড্রোজেন ডোনেট করতে পারবে তারাই তো বিজারক হবে। তাহলে আমরা জানি যে কার্বোহাইড্রেটের মধ্যে 3টে কার্যকরী গ্রুপ থাকে। প্রধান থাকে অ্যালডিহাইড বা কিটোন, আর থাকে হচ্ছে ওইচ। কার্বোহাইড্রেটে অন্য কোনো গ্রুপ থাকে না, এই 3টে থাকবে। এবার এই 3টের মধ্যে কার বিজারণ ধর্ম আছে? প্রথম কথা দেখতে পাচ্ছি কিটোনের মধ্যে তো কোনো হাইড্রোজেন নেই, মানে সক্রিয় হাইড্রোজেন নেই, তাই কিটোনের কোনো বিজারণ ধর্ম নেই। এবার অ্যালকোহল আর ওইচের মধ্যে যদি তুলনা করি তাহলে আমরা অ্যালডিহাইড কিটোনেও পড়েছি, অ্যালকোহল ফেনল ইথারও পড়েছি। দুটো পড়তে গিয়ে আমরা দেখছি যে অ্যালকোহলের বিজারণ ধর্ম একদমই নেই। তাহলে যার বিজারণ ধর্ম আছে সেটা হচ্ছে অ্যালডিহাইড। তাহলে যে সমস্ত কার্বোহাইড্রেটে শুধুমাত্র অ্যালডিহাইড গ্রুপ আছে, ওইচ তো সবার মধ্যে থাকবে কমন, কিটোনের মধ্যে ওইচ আছে, অ্যালডিহাইডের মধ্যেও আছে, কিন্তু কিটোনের তো বিজারণ ধর্ম নেই। তাহলে যে সমস্ত কার্বোহাইড্রেটের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে তাদেরকেই বিজারক শর্করা বলবো। কেন? কার বিজারণ করবে প্রথম? আচ্ছা, বিজারক অ্যালডিহাইড গ্রুপ আছে, বিজারণ করবে বুঝলাম, কিন্তু কোশ্চেনটা হচ্ছে কার বিজারণ করবে। তাহলে আমরা অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারটা পড়তে গিয়ে পড়েছি যে অ্যালডিহাইডের সাথে এই অ্যালডিহাইড গ্রুপ আছে একটা, এর সাথে আমি টলেন্স রিএজেন্টের বিক্রিয়া করলাম। টলেন্স রিএজেন্ট, টলেন্স রিএজেন্ট কী জিনিস? আর্জেন্টো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে টলেন্সের রিএজেন্ট বলে। এভাবে একটা জটিল যৌগ তৈরি হয়, লিখে দিচ্ছি এটা। তাহলে এই জটিল যৌগে দেখো, এটা আমরা জানি যে থার্ড ব্র্যাকেটের বাইরে যারা আছে তারা হচ্ছে আয়নিক আকারে আছে। তাহলে ওইচের চার্জ হচ্ছে -1। ওইচটা কী আকারে থাকে? এটাকে যদি ভেঙে লেখার চেষ্টা করি তাহলে এটা কীভাবে লিখতে পারি? AgNH3 প্লাস আর OH মাইনাস হয়ে গেল। তাহলে এখানে এই থার্ড ব্র্যাকেটের উপর প্লাস চার্জ আছে। এবার আমরা জানি অ্যামোনিয়া হচ্ছে নিস্তরিত লিগ্যান্ড বা নিউট্রাল লিগ্যান্ড, তাহলে অ্যামোনিয়ার চার্জ 0। তাহলে এখানে এই যে প্লাসটা আছে সেটা নিশ্চয়ই সিলভারে, বা আমি এক্স ধরেও করতে পারি। সিলভারটা এক্স ধরলাম, অ্যামোনিয়াগুলো 0 দিল, ওভারঅলে +1, তাহলে এক্সের ভ্যালু +1। তাহলে এখানে সিলভারের অক্সিডেশন স্টেট হচ্ছে +1। তাহলে এখানে সিলভারের অক্সিডেশন স্টেট হচ্ছে +1, আমি এখানে দিয়েছি একটা অ্যালডিহাইড। তাহলে আমি বলছি অ্যালডিহাইড হচ্ছে বিজারক দ্রব্য বা রিডিউসিং এজেন্ট। তাহলে অ্যালডিহাইড কী করবে? এই যে সিলভারকে +1 থেকে গেছে, একে বিজারিত করলে +1 থেকে বিজারিত করলে কত হবে? মাইনাসে যাবে? মেটাল কখনো মাইনাসে যায় না। তাহলে +1 থেকে বিজারিত হয়ে সিলভারটা 0-তে চলে আসবে। আর যখনই সিলভারটা 0-তে চলে আসবে ও ধূসর কালারের অধক্ষেপ তৈরি করে দেবে, আর ও নিজে জারিত হয়ে তৈরি করবে অ্যাসিডের সোডিয়াম লবণ। তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কোনো একটা যৌগে যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে তাহলে টলেন্স দ্রবণকে বিজারিত করে ধূসর বর্ণের অধক্ষেপ তৈরি করে। আশা করছি বোঝা গেছে। +1 থেকে 0-তে করলো তাই বিজারণ, ধূসর বর্ণের অধক্ষেপ তৈরি করলো। সিমিলারলি এই যে অ্যালডিহাইড গ্রুপ আছে এর সাথে যদি আমরা ফেলিং দ্রবণের বিক্রিয়া করি, ফেলিং দ্রবণ, তাহলে কি হবে? ফেলিং দ্রবণে কপারটা থাকে হচ্ছে +2 স্টেটে, এই কপারকে +2 থেকে +1-এ করে দেয়, ফলে এর লাল বর্ণের একটা অধক্ষেপ পড়ে যায়। তাহলে বোঝা গেল যে কোনো একটা যৌগ অ্যালডিহাইড গ্রুপ থাকলে অ্যালডিহাইডের বিজারণ ধর্ম আছে, তাইও টলেন্স বিকারককে বিজারিত করে ধূসর বর্ণের অধক্ষেপ তৈরি করতে পারে, আর ফেলিংসের দ্রবণকে বিজারিত করে লাল বর্ণের অধক্ষেপ তৈরি করতে পারে। দুক্ষেত্রে ধাতুকে বিজারিত করছে, তাই হচ্ছে অ্যালডিহাইড গ্রুপের বিজারণ ধর্ম আছে। তাহলে আমি যখন বলছি বিজারক শর্করা, তাহলে প্রথম কথা হচ্ছে যে সমস্ত শর্করাতে অ্যালডিহাইড গ্রুপ আছে। 2 নম্বর কথা হচ্ছে যারা টলেন্স এবং ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারে। কেন বিজারিত করতে পারে? এই অ্যালডিহাইড গ্রুপের উপস্থিতির জন্য যে সমস্ত শর্করা ফেলিং ও টলেন্স দ্রবণকে বিজারিত করতে পারে তাদেরকে আমরা বলবো বিজারক শর্করা। আশা করছি বোঝা গেছে। যেমন উদাহরণ হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের মধ্যে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, তাহলে এরা টলেন্স ও ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারে। 2 নম্বর তাহলে কী হবে? অবিজারক শর্করা কাদের বলবো? যাদের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ নেই তাদেরকে বলবো অবিজারক শর্করা বা নন রিডিউসিং সুগার।
যেমন কিটো গ্রুপের উপর, যাদের মধ্যে কিটো আছে তারা অ্যালডিহাইডের ফিলিংকে বিজারিত করবে না, তাই তার বিজারণ ধর্ম দেখাবে না। যেমন উদাহরণ হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে কিছুক্ষণ আগেই বলেছিলাম যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুজনের সংকেতই সেম, C6H12O6, এর সংকেত C6H12O6। তাহলে দুজনের মধ্যে বেসিক পার্থক্য কী বুঝলাম, যে গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে আর ফ্রুক্টোজের মধ্যে কিটোন গ্রুপ আছে। ফর্মুলা সেম, ফাংশনাল গ্রুপে পার্থক্য। তাহলে কেন পার্থক্য, স্ট্রাকচারটা কী হবে, আর বাকি জিনিসগুলো কি থাকবে, কটা কার্বন থাকতে হবে, কাইরাল কি, ফিশার প্রজেকশনে কী করে আঁকাবো, এগুলো আমরা আলোচনা করবো নেক্সট ভিডিওতে।